সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। প্রজন্ম 24-এর পক্ষ থেকে আয়োজিত প্রজন্ম আলাপন প্রোগ্রামে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রাইয়ান হাসান। আজকের প্রোগ্রামে আমাদের দুজন অতিথি উপস্থিত আছেন। একজন ডাক্তার আখতার হোসেন চঞ্চল, সাবেক ছাত্রনেতা এবং বর্তমানে বাংলাদেশ জামায়াত ইসলামী গাজীপুর জেলার সদস্য। আরেকজন অতিথি উপস্থিত আছেন শেখ মোস্তাফিজ। তিনি একজন গেজেটেড আহত জুলাই যোদ্ধা, নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং সভাপতি জুলাই বিপ্লবী সংগঠন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আমরা মূল প্রোগ্রামে চলে যাব। প্রথমে চলে যাব আমি ডাক্তার আখতার হোসেন চঞ্চলের নিকট। আপনার বাড়ি গাজীপুর এবং আমি আপনার সম্পর্কে যতটুকু জানি যে আপনার পরিবার বিএনপির সাথে জড়িত এবং আপনাদের যে এলাকা আছে ওখানেও আপনারা প্রভাবশালী। তা আপনি বিএনপি বাংলাদেশের নিঃসন্দেহে বড় দল এবং দীর্ঘদিনের ইতিহাস ঐতিহ্যে তাদের নাম আছে। তা আপনি এইরকম একটা পারিবারিক ব্যাকগ্রাউন্ড থাকা সত্ত্বেও আপনি ছাত্র শিবির এবং পরবর্তীতে জামাত ইসলামীকে কেন বেছে নিলেন? আসলে হচ্ছে আপনি ঠিক বলেছেন। আমার আসলে বাবা দাদা ওনারা সবাই বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিল। দুজনই মরহুম, ওনারা দুজনই মারা গেছেন অনেক আগে। আল্লাহ ওনাদেরকে বেহেশত নসিব করুক। তো ওনারা ওনাদের জায়গায় ঠিক ছিলেন। আমি ছোটবেলা থেকেই এই রাজনৈতিক পরিবেশটা দেখে দেখে বড় হয়েছি। আমার ছোট দাদা আর কি, সে হচ্ছে লোকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। সে কয়েকবার ওইখানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, খুবই জনপ্রিয় একজন লোক। তো ওনাদেরকে আমরা দেখে দেখে বড় হয়েছি। ওনাদের আদর্শটা আমাদের কাছে ভালো লাগছে। তবে আমি ব্যক্তিগতভাবে যে আদর্শটা, ইসলামিক মূল্যবোধের যে আদর্শটা, সেটা আমার মার কাছ থেকে পেয়েছি। যদিও আমার মা শিক্ষিতা মহিলা না, কিন্তু সে অনেক ধার্মিক। তো ওই ইসলামী মূল্যবোধের প্রতি আমার একটা আকর্ষণ আগে থেকেই ছিল। যখন আমার বাবা মারা গেল হচ্ছে 98 সালে, তখন আমার বয়স হচ্ছে 9। স্কুল লাইফ, কলেজ লাইফ আমি হোস্টেল জীবন কাটিয়েছি। বাইরের জীবনের সাথে আমার কোনো ওরকম সম্পর্ক ছিল না। তো সেই হিসেবে আমি তখন পর্যন্ত কোনো রাজনৈতিক ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম না, জানতাম না। তো শিবির সম্পর্কে জানতাম, শিবির সম্পর্কে নর্মালি যে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা আছে এগুলা জানতাম। যে তো যখন আমি মেডিকেল কলেজে হচ্ছে চান্স পেল তখন থেকে আমার ছাত্র শিবিরের সাথে পরিচয়। ছাত্র শিবিরের সাথে তখন থেকে আমার ছাত্র শিবির আমাকে তাদের আদর্শের দাওয়াত দিল। তাদের আদর্শ, ইসলামিক মূল্যবোধের আদর্শ, তাদের শৃঙ্খলা, তাদের অমায়িক ব্যবহার, তাদের আচার আচরণ, তাদের বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করে তাদের যে সুস্পষ্ট একটা আদর্শের একটা দাওয়াত, সেটাই আমাকে আকৃষ্ট করে। আমি আস্তে আস্তে সেখানে এখানে আপনি যেটা বললেন যে আপনার পারিবারিকভাবে ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী। বিএনপি কিন্তু এখন পর্যন্ত তাদের গঠনতন্ত্র যেটা আছে তারা কিন্তু ইসলামিক মূল্যবোধে বিশ্বাস করে। আরেকটা হচ্ছে যে সংবিধানে তারাই কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম বসাইছে। তাইলে ইসলামিক মূল্যবোধ তো বিএনপির মধ্যেও চর্চা আছে। এমনকি আওয়ামী লীগ যারা সেকুলার রাজনীতি করতো তাদের মধ্যে অনেক ধার্মিক মানুষ আছে। তাহলে সেগুলো আপনাকে কেন টানে নাই? আমি তো বললাম প্রথমেই, আমার সুস্পষ্ট আদর্শটা আর কি। আমার ছাত্র ইসলামী আন্দোলনের আদর্শ তো সুস্পষ্ট আদর্শ। ইসলাম আন্দোলন বাংলাদেশ, তাদেরও ছাত্র সংগঠন আসছে ইসলামী ছাত্র আন্দোলন, যুব সংগঠন আছে ইসলাম যুব আন্দোলন, মূল দল আছে ইসলামী ছাত্র আন্দোলন, ইসলাম আন্দোলন বাংলাদেশ। দেখেন, আমি এই বিষয়টা একটু খুলে বলি আপনাকে। আমি যখন মেডিকেল কলেজে গেলাম তখন কিন্তু আমি দুইটা দলের হচ্ছে এখানে মেডিকেল কলেজের বিষয় আমি আনতেছি না। আপনাদের আদর্শিক যে বিষয়টা, সেটা হচ্ছে যে জামাতের এই আদর্শটা আপনি বলছেন, ওই একই আদর্শ হচ্ছে ইসলাম আন্দোলনের আদর্শ, খেলাফত মজলিসের আদর্শ। আপনি তো ওখানে গিয়েও ইসলামের চর্চা করতে পারতেন, নামাজ কালাম পড়তে পারতেন, কোরআন পড়তে পারতেন। আপনি জামাতকে কেন বেছে নিয়েছেন? জামাতকে বেছে নিয়েছি হচ্ছে তারা আমার কাছে তাদের আদর্শ নিয়ে আসছে, তাদের আদর্শটা আমার পছন্দ হয়েছে। পরে যখন জানলেন যে ইসলামী আন্দোলন এই রাজনীতি করে, আপনি সেখানে গেলেন না কেন? না, আমার কাছে হচ্ছে তুলনামূলক অটো চয়েস, ছাত্র শিবিরটা আমার কাছে অটো চয়েস লাগছে, আমার সাথে মিলে গেছে। ছাত্র শিবির অন্যায় করলে আপনি সেটাকে মেনে নেবেন? না, সেটা না। আমি ইসলামী মূল্যবোধের যে আদর্শটা, সেটা আমার কাছে ভালো লাগছে। মনে করেন যে ছাত্র শিবির একদম প্রিয় সংগঠন, দোষ নাই? মানুষের সংগঠন দোষ থাকবে, দোষ ত্রুটি থাকতেই পারে, কিন্তু আমার কাছে হচ্ছে ছাত্র শিবিরের যে মূলনীতি, সেটাতে দোষ নাই, সেটা ঠিক আছে। মূলনীতি ইসলাম আন্দোলন। আমি ব্যক্তি হিসেবে যদি দোষ করি, সেটা তো শিবিরের উপর বর্তাবে না। আমার ব্যক্তিগত ত্রুটির কারণে সেটা শিবিরের উপর যাবে না। আমার দল আমাকে মিসগাইড করলো কিনা সেটা আপনি আমাকে বলতে পারেন। আমি আলোচনা আসবো। আবার এবার জনাব শেখ মোস্তাফিজ, তার নিকট আমার প্রথম কোশ্চেন থাকবে যে আপনি তো আহত গেজেটেড যোদ্ধা,
এবং জুলাইতে আপনার অবদানটা কিন্তু অনস্বীকার্য, এবং আপনাকে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতি হবে জুলাইকে কেন্দ্র করে, এটা কিন্তু অসম্ভব ব্যাপার। শুধু আপনি না, আমরা এই 2000 জন শহীদ পেয়েছি এবং 30,000 জনের মতন আহত। তা আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত হলো, সেখানে আপনাদের কোনো অবস্থান কেন নেই? আসলে পলিটিক্যাল আপনার এঙ্গেজমেন্ট এটা ইন্ডিভিজুয়াল চয়েস। আমাদের সাথে সহযোদ্ধা অনেকেই পলিটিক্স করতেছে, আমার জায়গা থেকে আমি করছি না, কিন্তু আমি ইনিশিয়ালি তারা যখন পলিটিক্যাল পার্টি ফর্ম করেছে আমি তাদেরকে সাধুবাদ জানিয়েছি, কারণ বাংলাদেশ স্বাধীনতার পরে এত বছর পরে একটা পলিটিক্যাল পার্টি, তাও তরুণদের নেতৃত্ব হলে, তা আমার জায়গা থেকে আমার বোধ হয়েছে যে অবশ্যই আমার তাদেরকে আর অভ্যুত্থান থেকে উঠে আসা একটা দল, কিন্তু তাদের ডে বাই ডে কিছু যে অ্যাক্টিভিটিস সেটা খুব নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে শুরু করে। কিরকম নেগেটিভ? যেমন দেখেন আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাদের একটা বড় অবদান, বড় একটা স্টেক এই অভ্যুত্থানকে সফল করার জন্য, তারা যখন সারা বাংলাদেশের প্রতিটি জায়গায় জায়গায় চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত হচ্ছিল, এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনার এনসিপির যারা মূল নেতা তাদেরই গাইডলাইনে চলে বলে আমরা জানি। এখন এই যে অভ্যুত্থান যাদের দ্বারা হলো, তারাই যদি আপনার এটাকে ধারণ না করে, তাদের দ্বারাই আপনার ভায়োলেন্ট হয়, তাদের দ্বারা চাঁদাবাজি হয়, তাদের দ্বারা দুর্নীতি হয়, তখন কিন্তু আপনার মন থেকে আর চাইবে না যে ইউ উইল আস্ক ইউরসেলফ হোয়াট শুড আই ডু। এখানে আপনি তো একজন ভোটার, এখন যদি সামনে ইলেকশন হয় এবং আপনি যে আসনে ভোট দিবেন সেখানে এনসিপির ক্যান্ডিডেট আছে, আপনি কাকে ভোট দিবেন? এনসিপির ক্যান্ডিডেট আছে, বিএনপির আছে, জামাতের আছে, আপনি আবার ইসলাম আন্দোলন, 4টা দলেরই ক্যান্ডিডেট আছে, আবার ধরলাম গণ অধিকার পরিষদের আছে, আপনি কাকে ভোট দিবেন? আমি ভোট দিব, আমি তো দেখবো যে আসনে যোগ্য প্রার্থীকে। 5 জনই যোগ্য। 5 জনই যোগ্য হলে আমি অ্যাজ এ মুসলিম, আমি অভ্যুত্থানের পরে যে পলিটিক্যাল রাজনৈতিক চর্চা আমি দেখেছি, জামায়াত ইসলামের মধ্যে সবচেয়ে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এবং টু দ্য পয়েন্ট, তারা কোনো আমার অবজারভেশনে তারা কোনো পলিটিক্যাল ম্যাল প্র্যাকটিস করেনি। তো আমার জায়গা থেকে জামাতের ক্যান্ডিডেট ডিজার্ভ করে। আচ্ছা, আপনি তো জামাতের পলিটিক্সের সাথে জড়িত না কোনোভাবেই না? নট এট অল। আচ্ছা, তাহলে এবার আমার যে কোশ্চেনটা আসবে আপনার কাছে, সেটি হচ্ছে 70-এর যে নির্বাচনটা হয়েছিল, আমরা জানি যে আমাদের পূর্ব পাকিস্তান তৎকালীন যে 2টি আসন ছাড়া 167টা আসনে কিন্তু আওয়ামী লীগ জিতেছে, এটা তো কেউ চেঞ্জ করতে পারবে না। এবং এই তারপরে কিন্তু 71 পরবর্তী শাসনের যে অবস্থা ছিল, মানুষ কিন্তু আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, এটা তো ইতিহাস। আমাকে ধরে নিতে পারি যে 24-এর আমরা যে স্বপ্ন নিয়ে আন্দোলনটা করলাম, এই ছাত্রদের নেতৃত্বে দল সেটা পূরণ করতে একেবারেই ব্যর্থ হয়েছে, ক্ষমতা যাওয়ার আগেই ব্যর্থ হয়ে গেছে, আমরা কি এরকম বলতে পারি? অবশ্যই বলতে পারি, একেবারেই ব্যর্থ হয়েছে, এটা পরিষ্কার বলতে পারি। কিভাবে বলতে পারি? কারণ দেখেন, আপনি 70-এর ইতিহাস বললেন, 70-এর ইতিহাসে বাংলাদেশের রাষ্ট্র প্রতিষ্ঠা করা, 70-এর ইতিহাসে বঙ্গভূমির মানুষের স্বাধীনতা নিশ্চিত করা, এটা ছিল একটা পুরো কালেকটিভ আপনার ডিমান্ড, পুরো একটা জাতির ডিমান্ড ছিল এটা। অভ্যুত্থানে ছিল কি, ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে বিলোপ ঘটিয়ে তাদেরকে আপনার অপসারণ করে বাংলাদেশে একটি সুষ্ঠু রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা, যেখানে আপনার ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার নিশ্চিত করা যাবে। আমি আমার লাইফে ভোট দিতে পারিনি এই পর্যন্ত, ইনশাল্লাহ আশা করছি এই ইলেকশনে দিব। তো এখন 24-এও তো আপনার এই যে একটা স্বাধীনতার জন্যই তো যুদ্ধ হয়েছে, আমার ভাইরা শহীদ হয়েছে, আমাদের সচক্ষে আমরা দেখেছি, আমরা তাদেরকে ক্যারি করেছি তাদের ডেড বডি, আমি নিজে গুলিবিদ্ধ হয়েছি। তো এই জিনিসগুলো দেখে যখন একটা রাজনৈতিক দল তারা গঠন করে, তাদের পলিটিক্যাল আপনার এতগুলো ইস্যু তৈরি হয়, তারা দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা কেন আসে, তারা এই যে আপনি রিয়াদ ছেলেটা চাঁদাবাজির মামলায় ধরা পড়ার পরে ফুল গ্রুপ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা বাংলাদেশ কমিটিকে অবাঞ্ছিত এবং নিষিদ্ধ ঘোষণা করলো। এটা তো একটা অভ্যুত্থানের জন্য কলঙ্ক। এখন কিন্তু এনসিপির কোনো নেতা সে যদি অভ্যুত্থানের জন্য বা কোনো জনসংযোগের জন্য পুরো জাতিকে ডাক দেয়, তখন সে কিন্তু এখন বাংলাদেশপন্থী না, তাকে আপনার সিলেক্ট করা হবে, তাকে জাস্টিফাই করা হবে অ্যাজ এ পলিটিক্যাল লিডার। কিন্তু এখন দেখেন নাহিদ সাজিদ হাসনাত, তারা এখন একটা কথা বললে ওটা পলিটিক্যাল লিডারের ফ্রেম হিসেবে কিন্তু ধরা হবে, দেখেন পলিটিক্যাল লিডার বলতেছে। কিন্তু যখন এটা অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল, যখন জনমানুষের মুক্তির আকাঙ্ক্ষা ছিল,
তখন কিন্তু তার মানে তারা বাংলাদেশের আমি পক্ষে যদি ছিল। সামারাইজ করি, এই যে আপনি বললেন যে পলিটিক্যাল নেতা, তো ভবিষ্যতে যদি আবারও যদি বাংলাদেশে কোনো ক্রাইসিস তৈরি হয়, আমরা কিন্তু অলরেডি অনেকগুলো আলামত পাচ্ছি, Of course. ভবিষ্যতে যদি কোনো ক্রাইসিস হয় তাহলে তো সেটা তো কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে সমাধান হবে না, তো সেটা তাহলে আবারও আর একটা অভ্যুত্থান করতে হবে। হ্যাঁ, বা আপনার বিপ্লব পলিটিক্যাল করতে হবে। যখন কোনো কারণ একটা আপনি তো সার্টেন গ্রুপ, আমি বলি, আপনি তো বললেন যে পলিটিক্যাল অ্যাজ এ পলিটিক্যাল নেতা তারা ফেইল করেছে, এটা তো আপনার কথা। দে ফেইলড অ্যাজ এ পলিটিক্যাল হ্যাঁ, লিডার। তাহলে আবার যদি ক্রাইসিস হয় হুম। তাহলে কি আমরা কোনো পলিটিক্যাল পার্টিকে বিশ্বাস করতে পারবো না? আবারও কি আবার নতুন একটা ব্যানারে আন্দোলন হবে, আবারও তাদের নেতৃত্বে দল হবে, আবারও ব্যর্থ হবে? এটা কি রিপিটেডলি চলতেই থাকবে? এটাই হয়েছে ইতিহাস। এই কোশ্চেনটা আপনার কাছে আসবো, তার আগে আমি ডাক্তার চঞ্চলের কাছে যাব। উনি তো বলেছেন যে জামাত ইসলামীকে ভোট দিবেন, তো এখন আপনার কাছে কি মনে হয় যে এমন শেখ মোস্তাফিজের মতন তো অনেক মোস্তাফিজ আছে যারা হয়তো চাচ্ছে জামাতকে ভোট দিতে, কিন্তু আমি যতটুকু আমার নলেজে এসেছে যে জামাত ইসলামী আসলে মানুষের কাছে কাছে যেতে পারছে কিনা, এটা একটা। আর যদি না যেতে পেরে থাকে এটার কারণটা কি, এটা একটু ব্যাখ্যা করবেন সংক্ষেপে। এটা আসলে বলতে গেলে প্রথমে আমার কাছে যেটা মনে হয়, সাংগঠনিকভাবে বাংলাদেশের জামাত ইসলামী হচ্ছে সবচেয়ে বেশি স্ট্রং, কিন্তু ভোটের মাঠে মানে ভোটের মাঠে তো দূরের কথা, সাংগঠনিক কার্যক্রমে জামাতকে হচ্ছে গত 15 বছর 17 বছর মানে করতেই দেয় নাই। জামাত ইসলামীর জটাও তারা উচ্চারণ করতে পারে না। সেই ক্ষেত্রে জামাত ইসলামী হচ্ছে ভোটের মাঠে কাজ করতে গেলে একটু বেগ পেতে হবে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস তাদের যে সাংগঠনিক দৃঢ়তা এবং হচ্ছে তাদের যে নির্বাচনটা হচ্ছে একটা টেবিল ওয়ার্ক, এবং পরবর্তীতে হচ্ছে মাঠের কাজ, তাদের যে স্ট্রং টেবিল ওয়ার্ক এবং হচ্ছে তাদের যে সুশৃঙ্খল পরিকল্পনা এবং সেই পরিকল্পনার বাস্তবায়ন, আমার দৃঢ় বিশ্বাস শেষ পর্যন্ত তারা ভোটের মাঠেও তাদের যে বার্তা ভোটের তারা মাঠে পৌঁছে দিতে ভোটের পারবে মাঠে যখনই যেতে যাচ্ছে জামাত, তখন কিন্তু ঘুরে ফিরে আবারও 71 ইস্যু আসছে। আর 71 ইস্যুটা জামাত অবস্থান কেন পরিষ্কার করছেন? এটা আমার কাছে মনে হয় যে এটা মনে হয় যে এই টকশোর টেবিলে শুধু 71 ইস্যুটা আসে। আপনি মাঠে যান, ঘাটে যান, সাধারণ মানুষের কাছে যান, তাদের কাছে এটা কোনো ইস্যু না। এটা তাহলে ইস্যুটা কাদের কাছে? তারা হচ্ছে বাংলাদেশের সুস্থ রাজনীতি চায়, সাধারণ মানুষজন ইস্যুটা কাদের কাছে? যদি মাথায় এই ইস্যুটা জিয়ে রাখলে যাদের সুবিধা হয়, যারা কাদের সুবিধা হয়? যে ইস্যুটা আমি বলি কাদের আপনাকে, সুবিধা হয়? এই ইস্যুটা জিয়ে রাখলে যারা দুর্নীতি করেও, দুর্নীতিবাজ হয়েও, বা তারা দেশ থেকে পলায়ন করে বিদেশে যেতে পারে, এই ইস্যুটা জিয়ে রাখলে যারা কিন্তু এখন তো তাদের পক্ষে পারে, তারা এটা জিয়ে রাখছে। এখন তো অনেক দল ইস্যুটা আনছে, তারা এখন তো আওয়ামী লীগ আনছে না, তাদের তো কার্যক্রম নিষিদ্ধ, তো এখন কেন ইস্যুটা সামনে আসছে? এখন অনেকে আনতেছে, হয়তো তাদের, অনেকে কারা? আপনি বলেন, আপনি তো বললেন যে অনেকে আনতেছে, আপনি আমি তো বলতেছি যারা হচ্ছে ব্যক্তির স্বার্থে এই ইস্যুটাকে ইউজ করতে সেটা চায়। কারা চাই, আমি সেটা জানতেছি কারা চাই। So you can clarify, doesn't matter. আপনি বলেন, আমি তো বলবো না, আপনি তো বললেন যে যারা এটা চাই, তার মানে আপনি তো জানেন, তাহলে আমি কারা তো চাই বললাম সেটা হচ্ছে এটা টকশো টেবিলে শুধু আলোচনা হয়, এটা হয়তো আপনাদের পক্ষ থেকে বারবার আসে 71 ইস্যুটা। আমার কাছে মনে হয় কি জানেন, আপনারা যে এই প্রশ্নটা করেন, আপনারা যে এই প্রশ্নটা করেন জাতিকে মেসেজ দিতে চান, মেসেজটা কি আপনারা নিজেরা নেন? 71 ইস্যু নিয়ে আপনারা ক্লিয়ার? আপনারা প্রত্যেকটা জামাত ইসলামের A to Z, আমির থেকে শুরু করে একদম একদম লোয়ার যে আছে তার কাছে আপনারা সেই বারবার একই ইস্যু একই ইস্যু একই ইস্যু। জামাত তো আগেই মানে জামাত হচ্ছে শুধু দেশ বিভাজন চায় না, এটাই হচ্ছে জামাতেরই, কিন্তু জামাতের কিন্তু কোনো অন্যায়ের সাথে জামাতের সম্পর্ক নাই। এটা হচ্ছে ইস্যুটাকে জিয়ে রেখে জামাতের যে ধরেন জামাতের যে লিগেসি, জামাতের যে হচ্ছে ভালো কাজ, জামাতের যে সুন্দর আচরণ, এই জিনিসটাকে ঢাকার জন্যই হচ্ছে এই ইস্যুটাকে ফেব্রিকেটেড করে। এটা একটা ফ্যালাসি, ধরেন এটা একটা ফ্যালাসি, আমি এই ফ্যালাসিটাকে জিয়ে রাখতেছে। এটা আমি ধরলাম না, এটা আমি মেনে নিলাম ফ্যালাসি, হ্যাঁ, আমি মেনে নিছি ফ্যালাসি। জি ফ্যালাসি। এখন 24-এ যে আন্দোলন হলো, এই আন্দোলন তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব হয়েছে, মানে ওই ব্যানারে হয়েছে, এবং সেই প্ল্যাটফর্ম থেকে রাজনৈতিক দল হচ্ছে এনসিপি, তার আহ্বায়ক নাহিদ ইসলাম, এবং এনসিপি যারা কেন্দ্রীয় নেতা আছেন নাহিদ ইসলাম, আক্তার হোসেন, তারপর হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি, ম্যাক্সিমাম নেতারাই কিন্তু 24-এর বিপ্লবে জামাত এবং শিবিরের ভূমিকাকে এক প্রকার অস্বীকার করছেন, বলছেন যে তারা হয়তো ছিল কিন্তু নেতৃত্বে ছিল না, সামনে সারিতে ছিল না, এরকম ভাবে বলছেন। তো এই ক্ষেত্রে আপনার অবস্থানটা কি? আপনারা 24 নিয়েও তো আপনারা বিতর্কিত। আচ্ছা আমি আপনাকে বলি, বিতর্কিত না, আপনি মনে করেন তাদের কাছে বিতর্কিত। আমি বলি আপনাকে, এনসিপি ধরেন বিতর্কিত। যারা মূল এই সংগঠন ছিল যারা, তারা তো ওই যে হারুন সাহেবের সাথে যখন বসে ভাত খাচ্ছিল, তখন তো তারা হচ্ছে এই আন্দোলনটাকে তারা কম্প্রোমাইজ করে তারা বললো যে তারা আন্দোলন করবে না। তখন আন্দোলন কিভাবে চলতেছিল? দুইবার তারা হচ্ছে এটা মানে স্বীকার করছে যে আন্দোলনটা তাকে উইথড্র করে নিছে দুইবার। তো সেই তখনও আন্দোলন কিভাবে চলতেছিল ভাই? 18 তারিখে আন্দোলনটা তখনও কারা চালাচ্ছিল? 18 তারিখে আমরা তো ঘোষণা দিয়ে নামলাম জি। যে আমার
প্রাইভেট ইউনিভার্সিটির ভাইকে শহীদ করা হয়েছে। আমার সামনে নিরীহ মানুষ, রিক্সাওয়ালা, একদম দিনমজুর, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এই বিচার এই সরকার যদি না দিতে পারে তাহলে তাদের এই ক্ষমতায় থাকার কোনো ম্যান্ডেট নেই। আচ্ছা, আন্দোলন আরেকটা বিষয় ভাইয়া, আচ্ছা, এই সরকার- তারা কম্প্রোমাইজ করে ফেলতেছে। আচ্ছা, এই যদি কিছু মনে না করেন, আমি আচ্ছা, একটা বিষয় বলি ভাইয়া, একটু এই সরকারের তো ক্ষমতা থাকার ম্যান্ডেট নেই, না। তাহলে এখন কোন সরকার দরকার? এখন বলতে হবে। এটা তো 9 দফা পর্যন্ত আসছে না। না, তারপর না, এক দফা আপনি তো আসছে। বললেন যে এখন এই সরকারের দরকার নেই, যেহেতু মানুষের আকাঙ্ক্ষা ফিল আপ করতে পারছে না, হ্যাঁ। তাহলে এখন কোন সরকারের দরকার? আমি বললাম যখন 18 তারিখে আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে আইবি থেকে কানাডিয়ান ইউনিভার্সিটি, যত প্রাইভেট ইউনিভার্সিটি আছে, সবাই যখন আমরা একযোগে বের হলাম যে দেশ জুড়ে আপনার ইন্টারনেট শাটডাউন করে দিয়ে আপনার গণহত্যা চালানো হচ্ছে, তাই এটার বিচার যেহেতু সরকার দিতে পারছিল না, আমি তৎকালীন আপনার আওয়ামী রিজিনকে ইন্ডিকেট করেছি এখানে। আচ্ছা, আওয়ামী লীগ তো চলে গেছে, তাহলে এখন এই যে 1 বছর পার হয়ে গেল, বিচার কেন হলো না? বিচার হলো না কারণ প্রতিটা পদে পদে স্বৈরাচারের যে দোষরগুলো তারা এখন অ্যাক্টিভলি এখনো তাদের আপনার তার মানে তো বলা যায় যে এই সরকারটা ফেইল্ড, কমপ্লিটলি দেয়ার ফেইল্ড। হ্যাঁ, তাহলে সমাধান কি? সমাধান হচ্ছে, দেখেন, প্রথম সমাধান থেকে আসতো যদি না, যদি না আগের জিনিস আগে, হ্যাঁ। এখন সমাধানটা কি? এখন সমাধান আপনি কিভাবে করবেন? এখন আমরা যদি কোনো আন্দোলন করি সেখানে আওয়ামী সম্পৃক্ত হয়ে যাচ্ছে। আমরা কোনো আন্দোলন নিয়ে মাঠে নামলেই সেখানে সাউটে আচ্ছা, যাচ্ছে। আমার সমস্যা, এবার আপনি বলেন যে এখন তো একটা সংকট, সবাই বলছেন যে এই সরকার এই বিচার করতে পারছে না, দোষীকে ধরতে পারছে না, তাহলে সমাধানটা কি? তাহলে সরকার তো ফেইল্ড, তাহলে সমাধান কি? সমাধান হচ্ছে, ভাইয়া কিছুক্ষণ আগে একটা কথা বলছিল যে ছাত্রদের নেতৃত্বে তো আন্দোলনটা হয়েছিল, ঠিক না? কিন্তু সেই ছাত্ররা আজকে কিছু কিছু ছাত্র বা তাদের দল বিতর্কিত। সেগুলো আমি বলি আপনাকে, আমি ওই ইস্যুটা নিয়ে বলতেছি, তারা বিতর্কিত এখন। তারা মানে গণ আকাঙ্ক্ষা বলে একটা বিষয় আছে। আপনার দাবি, আপনি রাজনৈতিক দল হন, আপনি ব্যক্তি হন, আপনি যা মনে চায় তাই হন, আপনার দাবি যদি গণ আকাঙ্ক্ষার সাথে মিলে যায় তাহলে আপনার দাবি পূরণ হবে। জনগণ আপনার এখানে মানে স্বেচ্ছায় আসবে, জনগণকে ডাইকে নিয়ে আসতে হবে না। এখন হচ্ছে আমাদের দেশের যে গণ আকাঙ্ক্ষা, মানুষের যে আকাঙ্ক্ষা, ধরেন সেটা গণভোট হইতে পারে বা বিভিন্ন পলিটিক্যাল পার্টি বিভিন্ন ধরনের প্রস্তাব দিচ্ছে, এটা হচ্ছে উপরে যারা বসে আছে, বিভিন্ন বড় বড় রাজনৈতিক দল এবং বর্তমানে অ্যাক্টিং যারা দায়িত্বে আছে, তারা মিলে হচ্ছে ডিসিশন নেবে কোনটা গণ আকাঙ্ক্ষা। যেটা গণ আকাঙ্ক্ষা সেটাই বাস্তবায়ন করতে হবে। যতদিন পর্যন্ত গণ আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি, 1 বছর ধরে তো বাস্তবায়ন হয়নি, গণ আকাঙ্ক্ষা আপনি যেটা বলছেন এটা তো সব গণ আকাঙ্ক্ষা হলে তো সবাই বুঝবে। জি, তাহলে 1 বছর ধরে যেটা বাস্তবায়ন হয়নি সেটা এখন কিভাবে হবে, এবং হওয়ার কোনো লক্ষণ তো আমরা দেখতে পাচ্ছি না, তাহলে এটা সমাধান কি? ভাই, এখন এটা আপনার ইন্ডিভিজুয়াল আপনি কি সমাধান দেবেন আমাকে বলেন। প্রথমে যখন অভ্যুত্থানটা হলো, না, আপনি তো বললেন যে সরকার আমাদের এক্সপেকটেশন কি ছিল? আপনাকে আমি বলি, অ্যাজ এ স্টুডেন্ট অফ প্রাইভেট ইউনিভার্সিটি আমাদের কন্ট্রিবিউশনকে তো একবারে ডিক্লাইন করা হয়েছে, মানে অস্বীকারই করা হয়েছে, এবং যতটুকু আমাদেরকে কৃতিত্বর সারিতে বা কৃতিত্ব আমাদেরকে আপনার দেওয়া উচিত ছিল দেওয়া হয়নি, আমরা চাইও নেই। আমি সব মেনে নিচ্ছি, আমি বলছি আপনাকে, যখন এই সরকারি গঠন কেন্দ্রিক যে বিষয়টা, আমাদের দাবি ছিল যে জাতীয় সরকার হোক। জাতীয় সরকার হলে সরকারটা, গভর্নমেন্ট স্ট্রং হতো। স্ট্রং হলে প্রত্যেকটা পলিটিক্যাল টিম থেকে আপনি নিশ্চয়ই সরকারের লোক আসতো, তখন আপনার ঐক্যমত সমস্যা হতো না। এখন অন্তর্বর্তী সরকার করে সরকার হচ্ছে দুর্বল, আপনি সচিবালয়কে আপনি স্বৈরাচার মুক্ত করতে পারেন নাই, তাইলে ফাংশন করছে গভর্নমেন্ট স্বৈরাচারের দ্বারা, তাইলে আপনি এখান থেকে তো আপনার পজিটিভ আউটকাম আসবে না। বিচারের জন্য আপনাকে আমি বলি, শহীদ টাইম তাকে যাত্রাবাড়িতে মারা হয়েছে। আপনাকে বলি ভাই, কথাটা শেষ করতে। আমি এই কথা লম্বা হয়ে যাচ্ছে, আমি যেটা বলতে চাই, আপনার কথা সারমর্ম হচ্ছে গভর্নমেন্ট ফেইল্ড, মানে গভর্নমেন্ট হচ্ছে গণ আকাঙ্ক্ষা ফিল আপ করতে পারেনি। তাহলে এটা সমাধানটা কি? মানে তাহলে সরকারকে সরে যেতে হবে? না, গভর্নমেন্ট চেষ্টা করবে, সরে যাবে কেন? গভর্নমেন্ট চেষ্টা করলে এখন হবে না, কারণ যারা পারফর্মিং তারা তো আপনার ওই আদর্শ লালন করে না, পজিটিভ চেঞ্জের আদর্শ নাই। আপনার কিভাবে করবে? আপনি গণভোট নেন, আপনি জাতীয় সরকার গঠন করেন, সকলের পার্টিসিপেশন এনশিওর করেন, সেটাই বোঝাতে চাচ্ছি, চেষ্টার একটা পার্ট হতে পারে। এখন যদি আমরা ফেব্রুয়ারিতে ইলেকশন, যেটা মানে আলোচনায় আছে, ফেব্রুয়ারিতে ইলেকশন হওয়ার আগে বিচার তো যদি না হয়, সেই ক্ষেত্রে দেশের ভবিষ্যৎটা কোন দিকে যাবে আপনি বলুন? বিচার হলো না, জুলাই সনদ আসলো না, সেই ক্ষেত্রে কি নির্বাচন আদৌ? না, জুলাই সনদ না হলে আমরা এটা মেনে নেব না, আমরা রাজপথে নামতে প্রস্তুত আছি। জুলাই সনদ ঐক্যমতের ভিত্তিতে আপনার প্রকাশ করতে হবে, ফর শিওর। তাহলে এখন জুলাই সনদ যদি সাংবিধানিক স্বীকৃতি, মানে সাংবিধানিক স্বীকৃতি, হ্যাঁ, সম্পৃক্ত করতে হবে। এখন যে জুলাই সনদটাই কিন্তু গণ আকাঙ্ক্ষা। আচ্ছা, এখন যদি জুলাই সনদটা সরকার সংবিধানে অ্যাড করলো না, না, এটা অসম্ভব, এটা হতে দিব না। এটা নির্বাচন কিভাবে হবে? নির্বাচন হইতে দিব না তো, দিবেন না? না, আপনার গণ আকাঙ্ক্ষা যেটা জুলাই সনদের ভিত্তিতে পরবর্তী বাংলাদেশ পরিচালনার
আপনার রোড ম্যাপ তৈরি করতে হবে, তারপরে আপনি নির্বাচন দিবেন। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বলেন যে আমি এটা পারলাম না, সেক্ষেত্রে উনি না পারলে উনি রিজাইন করবেন। আমি সেটাই বলতে চাচ্ছি, হ্যাঁ? কারা আসবে সরকারে? আর সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয়, এখন রাষ্ট্রপ্রধান তিনি নিজেই জানে না হাউ মাচ পাওয়ার হি হোল্ডস। সে নিজে জানে না তার কতটুকু ক্ষমতা, সেটা কিভাবে ব্যবহার কিন্তু করতে হয়। আপনারা বসেছেন তাকে ক্ষমতায়। আমরা বসাইছি, আপনাকে কি বললাম ভাই, প্রাইভেট ইউনিভার্সিটি পার্টিসিপেশন ইনশিওর করা হয় নাই। তাকে কি সাহায্য করতেছে সবাই? তিনি তার জায়গা থেকে পরিষ্কার করেছেন, ভাই আমি ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে দিচ্ছি, আমাকে কেউ জ্বালাও না। তার জায়গা থেকে সে ডিক্লেয়ার দিয়ে দিয়েছে, মানে বিষয়টা এরকম যে আমি ক্ষমতা ছেড়ে দিচ্ছি, এর মধ্যে আর আমার কি করার আছে। তো ওনাদের জায়গা থেকে ওনাদের দায়িত্বগুলো ওনারা পালন করতে ব্যর্থ। তাহলে এখন করণীয়টা কি? এখন করণীয়টা হচ্ছে যে যে যার জায়গায় আছে ওই জায়গা থেকে কাজ করা দরকার ছিল, কিন্তু তারা যদি না করে, এখন আপনি দেখেন মিলিটারি আপনার এখনো রাস্তায় আছে, তারা তাদের জায়গা থেকে কাজ করতেছে, কিন্তু তাদের কাজও আপনার অ্যাকুরেসি নাই। আপনার কতজন আপনার স্বৈরাচারী দোষরকে তারা ধরছে আপনার বলেন, গণহত্যার আসামি কজনকে ধরছে? পুলিশ অ্যাক্টিভলি কাজ করছে না কেন? কারণ ওনারা বলতেছে মিলিটারি কাজ হচ্ছে ব্যারাকে, সে ব্যারাকে ফিরে যাবে, রাষ্ট্রের অন্যান্য কাজ করবে, কিন্তু এই জন্য তো পুলিশ আপনার প্রপারলি ফাংশন করছে না। আর ক্যান্টনমেন্ট থেকে 623 জন, অ্যাজ ফার এজ রিমেম্বার, মোর দ্যান 600, এই যে আপনার আওয়ামী নেতা কর্মী যারা পরিষ্কার গণহত্যার সাথে জড়িত, তাদেরকে সেফ এক্সিট কে দিয়েছে? এই বিষয়ে গণমাধ্যম কেন চুপ থাকে, কেন কথা হয় না এই বিষয়ে? আপনার কাছে এই টপিকে আসবো, আপনার কাছে আমার পরের কোশ্চেন। ডাকসু যে নির্বাচনটা হলো, আমরা দেখছি যে ছাত্রশিবির সমর্থিত প্যানেল জয়ী হয়েছে। আপনি কি মনে করেন যে এইটার প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে এবং জামাত এই মানে নির্বাচনের ফলটাকে নিজের দলের জন্য কাজে লাগাতে পারবে? হ্যাঁ, অবশ্যই। আমি ডাকসুকে একটা মিনি পার্লামেন্ট মনে করি। কেমন ধরেন, এটা মনে করেন না, এটা বলি অ্যাকচুয়ালি মিনি পার্লামেন্টই হ্যাঁ, বলে, এটা জি, মিনি জি। পার্লামেন্টই বলে। এটা হচ্ছে 40,000 শিক্ষার্থী এখানে আছে। এই 40,000 শিক্ষার্থী তো এক এলাকা থেকে আসে নাই। বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে, প্রত্যেকটা গ্রাম থেকে, পাহাড় থেকে, বন থেকে, সব জায়গা থেকে এই শিক্ষার্থীরা 30,000 মতো ভোট দিছিল। হ্যাঁ, যাই হোক, 40,000 শিক্ষার্থী এখানে আসছে এই ঢাকা ভার্সিটিতে। এরকম প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে এরকম হাজার হাজার শিক্ষার্থী আছে। ধরেন ডাকসুর কথাই বলতেছেন, যেহেতু এটা বাংলাদেশের, ডাকসুর বিষয়টা একটা অন্যরকম। কারণ আমি আমার জন্মের পর থেকে দেখতেছি, বাংলাদেশেরও জন্মের পর থেকে বাংলাদেশের যারা সর্বোচ্চ পর্যায়ে থাকে, অর্থনৈতিক বলেন, রাজনৈতিক বলেন, সামাজিক বলেন, ঘুরে ফিরে ম্যাক্সিমামই হচ্ছে ঢাকা ভার্সিটি বা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়েরই। তো সেই ক্ষেত্রে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান, নির্বাচনটাও গুরুত্বপূর্ণ। এই যে বাংলাদেশের আনাচে কানাচে থেকে বিভিন্ন ছাত্ররা উঠে আসলো, তারা কিন্তু একটা পরিবার থেকে আসছে, তাদের কিন্তু একটা গোষ্ঠী আছে, তাদের কিন্তু একটা সমাজ আছে, এলাকাও আছে। এরা কিন্তু হ্যাঁ এলাকা আছে, তারা কিন্তু ওই এলাকায় রিপ্রেজেন্ট করে। যেমন আপনার এলাকায় যদি কেউ অত্যাচার করে, ধরেন আপনার এলাকায় একটা রাজনৈতিক দল, বাংলাদেশের অনেক ভালো বড় রাজনৈতিক দল, সে আপনার এলাকায় অত্যাচারী, আপনি যখন ওই এলাকা থেকে এখানে উঠে আসবেন, আপনাকে যত যাই বলুক এই এলাকার মানুষ যে এই দলটা ভালো, আপনি কিন্তু জানেন যে আপনার এলাকায় তাহলে আমি আপনাকে বলতেছি যে বিষয়টা, যে আমাকে কথাটা শেষ করতে দেন। সেটা হচ্ছে ডাকসুর যে নির্বাচনটা, এটা সারা বাংলাদেশের মানুষের হচ্ছে ধরেন মতামতের একটা ছোট্ট ভার্সন আপনি ধরতে পারেন। এটা অবশ্যই effect করবে। এবং এই দেশে স্বৈরাচার বা গত আপনার হাসিনা রেজিমের পতনের মূল নায়কই ছিল এই ছাত্ররা। এই ছাত্রদের মতামত তো অবশ্যই রাজনৈতিকভাবে হ্যাঁ, আমি চাইলে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে যেটা হয়েছে, যে ছাত্র শিবির যে প্যানেলটা ছিল, ওটা ছিল হচ্ছে সম্মিলিত প্যানেল, ইনক্লুসিভ একটা প্যানেল ছিল, সব রকম মতের মানুষ ছিল। এখন জামাত ইসলামী তো ইসলামের রাজনীতি করে, তো এখন জামাত ইসলামী ডানপন্থী, বামপন্থী, মধ্যমপন্থী সবাইকে নিয়ে কি একটা জোট আসলে গঠন করতে পারবে নির্বাচনের আগে? কারণ ছাত্র শিবির ডাকসুর যে মডেলটা দেখাইছে, ওটা করতে গেলে তো ডান বাম সবাইকেই লাগবে, এটা জামাত করতে পারবে কিনা? যে আমাদের যারা সংগঠনের যারা নেতৃত্বে আছে, তারা তো ওইরকমই হচ্ছে বলে আসতেছে, চেষ্টা করতেছে। জামাত হচ্ছে শুরু থেকেই মানে আন্তরিকতা সহকারে চেষ্টা করতেছে সবাইকে একটা টেবিলে নিয়ে আসার জন্য। সবাইকে বলতে বিভিন্ন, যে আপনি যেটা বললেন আর কি, বিভিন্ন রাজনৈতিক দলকে, বাম ডান বিভিন্ন ধরনের যারা আছে তাদেরকে নিয়ে আসতে চাচ্ছে। তার এখন পর্যন্ত কজনকে নিয়ে আসতে পারছে? সেটা এখনো ফাইনাল না হওয়া পর্যন্ত বলা যাবে না, যে এই পর্যন্ত ঘোষণা না আসবে বলা যাবে না। এখানে একটা কিউরিওসিটি আছে, এই শব্দটা আমিও ব্যবহার করি, এই যে বাম, বাম বলতে আপনি কাদেরকে বোঝান? বাম বলতে আমাদের দেশে সাধারণত হচ্ছে যারা ধরেন হচ্ছে মার্ক্সবাদী, সাম্যবাদী, এরকম হচ্ছে আপনার রাজনীতির সাথে যারা জড়িত, ধরেন এই বিভিন্ন আন্দোলন বা মতবাদের রাজনীতিতে যারা বিশ্বাসী, হ্যাঁ সেকুলার রাজনীতিতে যারা বিশ্বাসী, তারা সাধারণত যে আপনার ধরেন ধর্ম নিরপেক্ষতা নিয়ে, নারীর সমতা, এই সমস্ত বিভিন্ন বিষয়, এইগুলো অনেক বিষয় হচ্ছে অন্যান্য রাজনৈতিক দল করে, এই রাজনীতিতে যারা করে তাদেরকে সাধারণত বাম বলে। যেমন ছাত্র রাজনীতিতে আপনার ঢাকা ভার্সিটির ছাত্র ইউনিয়ন হচ্ছে একটা বাম সংগঠন, আর বাংলাদেশের হচ্ছে পলিটিক্যাল পার্টির মধ্যে সিপিপি একটা বাম সংগঠন,
তারপর হচ্ছে ওয়ার্কার্স পার্টি একটা বাম সংগঠন, এরকম বিভিন্ন বাম সংগঠন আছে। এদেরকে আচ্ছা। সাধারণত মানুষ শর্টকাটে বাম বলে আর কি। আর শর্টকাটে বাম বলে বা আপনার কাছে কোশ্চেন, উনি তো ওনার মতো ব্যাখ্যা দিলেন। এখন যে এই যে মানে ডানপন্থী বলা হচ্ছে, বামপন্থী বলা হচ্ছে, মানে আপনি বাম বলতে কি বুঝেন? আমি বাম বলতে সরাসরি এটা বুঝি ধর্ম এর সাথে আমি অ্যাড করে দিই যেন আপনি সহজে উত্তর দিতে পারেন। আমরা অতীতে দেখেছি আওয়ামী লীগের সময় যারা ইসলামিক রাজনীতি করে তাদেরকে শিবির ট্যাগ দেওয়া হতো। এখন এরকম ভাবে কি মানে কাউকে বাম শাহবাগী বলে ট্যাগ দিয়ে মানে কোন এক জনগোষ্ঠীকে কি আলাদা করে ফেলা হচ্ছে? এটা আমার প্রশ্ন। আপনার আলাদা হচ্ছে কিনা বা আপনি করছেন, আমি আবার রিপিট করি, আগে যেমন দেখছেন যে শিবির বলে এক পক্ষকে সাইড করে দেওয়া হতো, মানে তাদের কোনো বলতে গেলে কোনো সিটিজেন রাইট ছিল না, Right. এক কথা যদি আমি বলি। তাদের মেরে এখন- ফেলার হ্যাঁ, আপনার আমি right একটু আছে। ভাই প্রশ্নটা ক্লিয়ার করি তারপর আমি আপনি একটু বলি বলবেন। বিষয়টা। আর এখন কি বাম শাহবাগী বলে আপনারা কাউকে আলাদা একটা গোষ্ঠী তৈরি করতে চাচ্ছেন? ওনার উত্তর শোনার পর আপনার আচ্ছা আপনাকে আমি বলি, বাম মূলত এরা শাহবাগী হিসেবেই আমাদের কাছে পরিচিত এবং তাদের নির্দিষ্ট এজেন্ডা আছে। তারা কিন্তু কিন্তু পলিটিক্যাল কোনো আপনার সিগনিফিকেন্ট ফোর্স না বাংলাদেশে। তারা যখনই যে আপনার পলিটিক্যাল পার্টি তাদের পাওয়ার প্র্যাকটিস করছে, তারা তাদের আপনার দে ওয়ার্ক এজ এ সিকোফ্যান্ট, মানে আপনার পরগাছার মতো। সে তাদের এজেন্ডা বাস্তবায়ন করে পলিটিক্যাল পার্টির মাধ্যমে। তাদের এজেন্ডাই মূল ফোকাস তাদের, এবং এর মধ্যে তারা ভারতীয় না, আধিপত্যবাদকে এনেছে। না আপনি তাহলে যে বাম শাহবাগ বলে আলাদা করছেন, মানে আমি তো বললাম যে আগে শিবির বলে আলাদা করা হতো, এখন বাম শাহবাগ বলে আলাদা করা হচ্ছে। এরকম কিছু ঘটছে কিনা বাংলাদেশে? হ্যাঁ, এরকম কিছুই করছে। তা আপনি আপনি কেন দেখেন- একজনকে সাইড করবেন? তার কি বাংলাদেশের নাগরিক না? শোন, আমি বলি সাইড কখন করব, যখন আমি দেখবো আপনার অ্যাক্টিভিটিস আমার স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর। আপনি যখন দেখবো ভারতীয় আধিপত্যবাদকে আপনি একটা সংগঠনের মাধ্যমে, আপনি একটা পলিটিক্যাল আইডিওলজির মাধ্যমে বাংলাদেশ এস্টাবলিশ করতে চান, আচ্ছা। তখন তো আমি সাইড আচ্ছা, করবো। আমি ভাই, আচ্ছা। এই বিষয়টা নিয়ে একটু বলি। আমি আপনার কাছে আসবো, আপনার কোশ্চেনটা আমি ওনার কাছে করি, তারপর আবার আপনার কাছে আসবো। Sure. উনি বললেন যে ভারতীয় আধিপত্যবাদ এইটার মানে রুখে দেওয়ার জন্য এই বাম শাহবাগকে আলাদা করা হচ্ছে। আমি যদি এখন আওয়ামী লীগের রাজনীতিকে অ্যানালাইসিস করি, তারা তো পাকিস্তানের রাজনীতি ৭১ বিরোধী বলে জামাত শিবিরকেও সাইড করছে। তাহলে এখন আপনারা বামদের সাথে বা শাহবাগ বলে যাদেরকে সম্বোধন করে আলাদা করছেন, আওয়ামী লীগ তো একই কাজ জামাত শিবিরের সাথে করেছে, পাকিস্তান ট্যাগ দিয়ে, শিবির ট্যাগ দিয়ে। না না ব্যাপারটা একই রকম হয়ে যাচ্ছে না? না একই রকম হচ্ছে না। তখন হচ্ছে রাষ্ট্রীয়ভাবে হইতো, তখন শিবির ট্যাগ দেওয়া হয়তো রাষ্ট্রীয়ভাবে। রাষ্ট্রের বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে শিবির ট্যাগ দেওয়া হতো। এখন তো রাষ্ট্রীয়ভাবে আপনি কাটতে শুধু তো না, এখন শিবির না ভাই। রাষ্ট্রীয়ভাবে হয় না, রাষ্ট্রীয়ভাবে এখন ছিল। ব্যক্তিগতভাবে যদি কেউ মনে করে যে ব্যক্তিগতভাবে হচ্ছে। এখন তো আপনার আগে তো আপনার হচ্ছে মানুষের বলার হচ্ছে স্বাধীনতা ছিল না, বাক স্বাধীনতা ছিল না, এখন তো বাক স্বাধীনতা আছে। তো এখন হচ্ছে মানে ধরেন আপনার পার্সন টু পার্সন বলতেছে যে তারা বাম, তারা হচ্ছে শাহবাগী, আপনি এটাকে কেন দোষারোপ করতেছেন? এটা তো তার বাক স্বাধীনতা। কিন্তু আগে হচ্ছে রাষ্ট্রীয়ভাবে বলা হইতো। আগে হচ্ছে আমাদের একটা আইন শৃঙ্খলাকারী বাহিনী মানে কোনো কিছু হইলেই, কোনো কিছু বোঝার আগেই বলে দিতে এটা হচ্ছে আচ্ছা, এখন তাহলে শিবির। রাষ্ট্র কারা চালাচ্ছে? রাষ্ট্র হচ্ছে আমাদের মানে আমাদের জনগণের। এখানে তো বিএনপি স্টেক আছে, জামাতের স্টেক আছে, এনসিপি স্টেক আছে, জি, তো রাষ্ট্র তো আপনারাই চালাচ্ছে। জনগণের স্টেক আছে। হ্যাঁ, জনগণের স্টেক যদি থাকে তাহলে বিচারটা কেন হচ্ছে না? জনগণের স্টেক যদি থাকবে, বিচার এক হচ্ছে, বছরের বিচার বিচার কেন যে হলো? হচ্ছে না তা না, বিচার হচ্ছে, জুলাই সনদ হয়তো স্লো হচ্ছে, বাস্তবায়ন হলো। হবে হবে। আপনার ভাই শুধু বললো যে শিবির ট্যাগ দেওয়া হতো। শিবির এমন একটা বিষয় ছিল আওয়ামী ন্যারেটিভ দিয়ে তৈরি করা যে তাকে মেরে ফেলা বৈধ। আমরা তো এমন ট্যাগিং চাই না। শাহবাগীদেরকে আমরা এই ট্যাগ কেন দিব? না, শিবির না, এখানে আমার একটা দ্বিমত আছে। এখন কিন্তু ট্যাগিং হয় না, 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 এটাকে আসলে tagging tag না, বলা যায় না, না। এটাকে ট্যাগ বলে। আমি একটু বলি, tag বলে আপনি না। মেরে ফেলার কথা বললেন, মানে 2009-10 আগে কিন্তু শিবিরকে মারা হয়নি। আপনি টোটাল সিনিয়র যদি 96 থেকে 2001 যখন আওয়ামী লীগ ছিল ক্ষমতায়, তখনও কিন্তু শিবির ধরে এভাবে মারা হয়নি। আপনার শহীদ মালিককে কবে মারা হয়েছে? আমি একটু শেষ করি। ওই শহীদ মালিকের কথা যেটা বলছেন 1969-এ, তাইলে- ঠিক একইভাবে 52-তেও তো আমাদের 5-6জন ভাষা শহীদ ছিলেন। ছিলেন। ওইরকম ঘটনা তো শুধু শিবির পরিচয় হয়নি, বান্ন ভাষা আন্দোলনের সময় এই ঘটনা আমাদের আছে। এই কারণে এর সাথে এটা মিলানো হবে না। 96 থেকে 2001 শিবির ট্যাগ দিয়ে তো কাউকে ওইভাবে মারা হয়নি। এটা মূলত শুরু হয়েছে 2013-14 পরের থেকে। এই যে আপনার প্রশ্নের উত্তর আছে। আপনার না না, আমি জি, কোশ্চেনটা কেন করলাম, আপনি যেটা বলছেন যে বাম হিসেবে ট্যাগ দিলেও হত্যা করা হচ্ছে না, এখন হত্যা করা হচ্ছে না, 10 বছর পরে যদি হত্যা করা হয় না, না, শিবিরকে এটা- না, এটা আমি এটা করবো কি না এটা তো আমার জায়গা থেকে আমি বলবো। আমি কোশ্চেনটা শেষ করি। 1 থেকে 6-তে তো শিবির ট্যাগ ছিল কিন্তু হত্যা করা হয়নি। হত্যা করা হয়েছে কত সাল থেকে? আমি শেষ করি। হত্যা করা হচ্ছে 13-14 থেকে।
তাহলে এখন আপনি বাম শাহবাগী যাদেরকে ট্যাগ দিচ্ছেন তাদেরকে যদি 20 বছর পরে হত্যা করা শুরু হয়, না, হতেই পারে। এটা হবে কখন? এটা হবে কখন? তখন যখন আপনার দেখবেন যে সুষ্ঠু রাজনীতি নাই, তখন আমরা তো ভাই আপনাকে আমি বলি, বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ সিংহভাগ মানুষ হচ্ছে মুসলিম। মুসলিমদেরকে কিভাবে মানে ক্ষমতা থেকে আপনার কি বলে আপনার তাদেরকে ক্ষমতা, তাদের যে তাদের যে জনশক্তিকে মানে রুখে দেওয়ার যে এত বড় একটা ম্যান ফোর্স, ম্যান পাওয়ার বাংলাদেশের মাটিতে মুসলিম অধ্যুষিত, তাদেরকে কিভাবে আপনার এই পাওয়ারটা প্র্যাকটিস করতে না দেওয়া যায়। আপনি এই কথা যদি আপনি একটু গোড়ায় যান, তাহলে যেতে হবে আপনার স্বাধীনতার। আমি ভাই ভাইয়ের কথাটাই আমি বলি। ভাইয়ের কথাটাই হচ্ছে এই যে ট্যাগের যে বিষয়টা বললেন না, এই বিষয়টা হচ্ছে এই বাম যারা তাদের কাছ থেকে আসা। কিরকম দেশপ্রেমিক, বাংলাদেশে দেশপ্রেমিক, আপনি কিন্তু বামদেরকেও দেশপ্রেমিক মনে করতে পারেন, আপনি জামাতকেও দেশপ্রেমিক মনে করতে পারেন, বিএনপিকেও দেশপ্রেমিক সব দলকে মনে করতে পারেন, কিন্তু তারা দেশপ্রেমিকদের একটা ট্যাগ দেয়। যদি কেউ মানে ইসলামিস্ট হয় তাহলে কিন্তু তারা তাদেরকে আর দেশপ্রেমিক হিসেবে মানে না, তারা তাদেরকে ইসলামিস্ট বলে গালি দেয়। ভাই আমি যেটা বলছি, তাদের নীতির কারণে আজকে এটা ব্যাকফায়ার করছে। আচ্ছা, আমি যেটা বলছিলাম, আপনার দেখেন বাংলাদেশের স্বাধীনতা কিভাবে আসছে। আপনার 7ই মার্চে ভাষণ দেওয়া হলো, শেখ মুজিবুর রহমান তিনি ভাষণ দিলেন যে যুদ্ধের জন্য প্রস্তুতি হতে হবে, যে যার নিয়ে আছে প্রস্তুত থাকবে, ঘরে ঘরে যুদ্ধ না সংগ্রাম। হ্যাঁ, সংগ্রাম। ওইটাই তো যুদ্ধই তো রে ভাই। আপনার যা কিছু আছে আপনি নিয়ে আসতেছেন, মানে যুদ্ধই তো করতেছেন। আচ্ছা, উনি ভাষণ দিয়ে 25শে মার্চ আল্লাহর বান্দা আত্মসমর্পণ করে উনি যার থেকে কোনো মেসেজ দিয়ে গেছে যে তুমি যুদ্ধ করো, আমি অ্যারেস্ট হয়েছি? সে অ্যারেস্ট হয় নাই, সে নিজেকে ধরা দিচ্ছে, সে আত্মসমর্পণ করছে। সে ভাই যুদ্ধের ডাক দিয়ে সে তার কথার উপর অটল ছিল না। এখন আমি ভুল করে ফেলছি আমি ভাষণ দিয়ে, শুনেন, লেট মি ফিনিশ। তারপরে গিয়ে তার পরিবারকে আওয়ামী আপনার পাক বাহিনী, পাক আর্মি পরিষ্কার তাদেরকে শেল্টার দিয়েছে। সচিব জয়ের জন্ম কোথায়? আর ভাই পাকিস্তানের ক্যান্টনমেন্টে সিএমএইচ তাদের 1500 টাকা করে ভাতা দেওয়া হতো, তাদেরকে গভর্নমেন্ট তাদেরকে আপনার ভরণ পোষণ দিত। বেগম খালেদা জিয়াও তো বেতন পেতেন। কখন বেতন? বেগম জিয়াও বেতন পেতেন, আপনি হয়তো জানেন না। আরে ভাই ও কথা ওটা না, বেগম জিয়া 71 সালে বেতন পেয়েছেন এবং আর্মি হেফাজতে ছিলেন না। আমার যুদ্ধের শুরুটা তো তাদের হাতেই হয়েছে, কিন্তু উনি বেতন রিস্কটা তো তারাই নিয়েছে, বঙ্গবন্ধু আত্মসমর্পণ করেছেন। আমি বলি আপনাকে, এটা তো আপনি বলছেন, কিন্তু বেগম জিয়া দুইজনে বেতন নিত, ঠিক আছে, দুইজনে বেতন নিত, কিন্তু যুদ্ধের শুরুটা তো বেগম জিয়া বা জিয়াউর রহমান ওনাদের হাত দিয়ে হয়েছে, মিলিটারি থেকে হয়েছে। বঙ্গবন্ধু তো যুদ্ধ শুরু করতে পারে না। ভাইয়া তো ওইটাই বলতেছে। এখন আপনি কি বলবেন? না না, আমি কন্টেক্ট বলতে আপনি বেতনের কথা যখন বললেন, না না, একটা শুনেন, আপনি অ্যারেস্ট হওয়া আর আপনি সেফ ভাবে শেল্টার নেওয়া দুটো এক জিনিস না। আপনাকে কেন রাষ্ট্রীয় সুবিধা কেন দিলেন? আমি একটা কথা বলি, এই সেফ ভাবে এখানে আমি একটা কথা বলবো যে উনি যে 25শে মার্চে সেফ মানে চলে গেছে সেফলি, ওই দিন রাতে কি ঘটেছিল আমিও দেখিনি, আপনিও দেখেননি। এখন উনাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। আপনি কি যুদ্ধকালীন বেতনের কথা বললেন? হ্যাঁ, যুদ্ধকালীন কি সে খালেদা জিয়া বেতন পেয়েছে? যুদ্ধকালীন পেয়েছে, রেশন পেয়েছে, সবই পেয়েছে। আপনি যুদ্ধকালীন? হ্যাঁ। আরে ভাই আমার কনটেক্সট এটা না, আপনি অন্যদিকে যাচ্ছেন কেন? না, আপনি বেতন কথা আনছেন না না, কেন আনছি এটা তো বুঝতে হবে আপনাকে। সে আত্মসমর্পণ করার পরে তাকে তো অ্যারেস্টেড আসামিকে যে ট্রিটমেন্ট দেওয়ার কথা, তাকে তো সেটা দেওয়ার কথা। তাকে কেন আপনার ভরণ পোষণ দিবে আপনার বিরোধী শক্তি? তার পরিবারকে আপনার কিভাবে এত মানে আরামে এসে রাখবে কেন? তার কারণ কি? তারা নেগোশিয়েট করছে, তারা কম্প্রোমাইজ করছে। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা যুদ্ধ করেছেন, তাহলে বেগম জিয়া কিভাবে রেশন পায় সেই সময়? একই বিষয়। আপনার জিয়াউর রহমান তো রণাঙ্গনে যুদ্ধ করেছেন, বেগম জিয়া তো সময় রেশন পেয়েছেন, পাকিস্তান আর্মি হেফাজতে ছিলেন, এবং জিয়াউর রহমান যারা আন্ডারে ওনাকে রেখেছিলেন খুব সুন্দর একটা কথা বলছিলেন। জিয়াউর রহমান কি আত্মসমর্পণ করছিল? ওটা না, ওনার পরিবারের কথা আসছে যেহেতু আমি সেহেতু বলছি। সেটা আমি বলতেছি, মানে উনি হচ্ছে বঙ্গবন্ধু আত্মসমর্পণ করার কারণে এটা আত্মসমর্পণ করেছে না গ্রেপ্তার হয়েছে, এটা নিয়ে কিন্তু বিতর্ক এখনো আছে। যেহেতু বিতর্ক আছে, আপনাকে তাহলে আমার যুদ্ধ আপনি শুনুন, আপনার বেতনের কথা বলতেছেন, আপনি পরিষ্কার করুন। আপনাকে আমি পরিষ্কার করে দিই বিষয়টা। যুদ্ধ নীতি যদি যেটা আমাদের আছে, কথা হচ্ছে নারী, শিশু, বৃদ্ধ, সে যেই হোক আপনি তাকে আঘাত করতে পারবেন, এটা যুদ্ধের নিয়ম। তাহলে তো শেখ হাসিনা বেগম যে একই রকম। আরে ভাই তারা তো আপনার ভিকটিম তো, এখানে বুঝতে হবে। আচ্ছা, আমার মাথার উপর তারা সবকিছু। আমি অন্য টপিকে যাই। আপনি প্রাইভেট ভার্সিটি থেকে আন্দোলন করেছেন, আমার নলেজ আছে প্রাইভেট ভার্সিটির দুটি সংগঠন মোটামুটি আমার নলেজের মধ্যে আছে। একটা হচ্ছে পুসাদ, একটা পুনা, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, আর একটা প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ।
তা এই দুটার ব্যাপারে আপনার মন্তব্য কি? তারা কিন্তু তাদেরকে নিজেদেরকে স্টেক হোল্ডার দাবি করে আন্দোলনের প্রাইভেট ভার্সিটির। ভাই স্টেক হোল্ডার দাবি এখন এমন লোক করে যারা আন্দোলনের সময় বেলকুনি থেকে আন্দোলন দেখছে। পুসাব বা পুনাব এই দুটো সমস্যা। পুসাব বা পুনাব এখন আপনাকে আমি বলি তাহলে আপনি প্রথমে আপনাকে স্টেক হোল্ডার কারা এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। স্টেক হোল্ডার কে? যে হচ্ছে যে ভাই আমার গুলি খেয়ে রাস্তায় মারা গেছে, জুলাই শহীদ। জি। তারপরে কে? যে গুলি খেয়ে বেঁচে ফিরে আসছে, যে সিগনিফিকেন্ট ইনজুর্ড হয়ে বেঁচে ফিরে আসছে, যে যুদ্ধ করে ফিরে আসছে। অনেকে ভাই দোকানে আপনার বাজার করতে গিয়ে আহত হয়েছে, সেও তো এখন গেজেটেড আহত। আর আমরা যারা ঘোষণা দিয়ে যুদ্ধের মাঠে গেছি আমরাও গেজেটেড আহত। দুইজনের কি একইভাবে আপনি সিমিলারিটি করতে পারবেন? রাষ্ট্রভাবে তো একরকম করে ফেলা হয়েছে, কিন্তু এখন আমরা যারা ডকুমেন্টেড সব হিস্ট্রি আছে, আমাদের তো সব রেকর্ড আছে, আমরা কোথায় কি করছি সব লিখিত আছে, ভিডিও ফুটেজ আছে। এখন এই যে আপনার স্টেকের বিষয়টা, পুষাপ পুনামের কথা বলতেছেন, তারা তখন কি করছে? কোন কেন্দ্রীয় নেতৃত্বে আপনার প্রাইভেট ইউনিভার্সিটি কোন আন্দোলন হয়, যার মতো যেভাবে গ্রুপিং করে করছে। এখনো কেউ বলতে পারবে? এখন আপনাকে বলি, অভ্যুত্থান পরবর্তী সময় পুষাপ বা পুনাম আসলে যদি তারা স্টেক হোল্ডার হয়ে থাকে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি আমার ইউনিভার্সিটি, এটা আমার ইউনিভার্সিটি, এটাই আমার জগৎ। আমি আমার কনটেক্সট আমি বলছি, গুলিবিদ্ধ আহত, সিগনিফিকেন্ট ইনজুর্ড, গেজেটেড অ্যারাউন্ড 20 পিপল। একটা মেয়ে আছে শুধু আমাদের মধ্যে আহত হয়েছে, সিগনিফিকেন্ট ইনজুরি হয়েছে। তো এই 20 জন স্টুডেন্টের সাথে পুষাপ বা পুনাবের কোন একটা কোলাবোরেশন হওয়া উচিত ছিল কিনা? আমার ভাষ্য মতে থাকা উচিত ছিল। 1 বছর পরেও আমি পুনাবের পুষাপ আমি এদেরকে চিনি না ভাই, সাংগঠনিক ভাবে চিনি না। As a student, as a wounded, as a warrior of July, I still don't know them. মানে সাংগঠনিক ভাবে আমি চিনি না। ইভেন আমাদের যে 20 জন স্টুডেন্ট আহত, তাদেরকে তারা রিকগনাইজ করে কিনা জিজ্ঞেস করেন। তাহলে পুসাবে যে কমিটির লিস্ট দেখি, তাহলে এই কমিটির কাদের অনুমোদনে হচ্ছে? Few days back I just asked one of the member of Punab যে ভাই, উনি বলতেছে যে ভাই আমরা তো ভালো কাজ করি, মানে নিজের খুব বুলিয়ে ওড়াচ্ছে। আমি বললাম যে আচ্ছা, খুব ভালো কাজ করছেন, ভালো কথা, আপনি নর্থ সাউথ ইউনিভার্সিটি স্টুডেন্ট। আহতদেরকে নিয়ে শহীদ পরিবার মাত্র একজন শহীদ নর্থ সাউথ ইউনিভার্সিটি, শহীদ আবির 19 জুলাই। এই শহীদ পরিবারকে নিয়ে, আহত এই 20 জনকে নিয়ে একটা জুলাই কেন্দ্রিক কোনো প্রোগ্রাম করছেন, ডাকছেন তাদেরকে? তারা বলছেন নো। তার কি বলবেন আপনি? কিসের স্টেক হোল্ডার? খালি দাবি করলে আমাদের সামনে আসতে বলেন না। আচ্ছা, এবার আপনার কাছে আসবো যে আমরা তো আওয়ামী লীগ বিএনপি সবার শাসনে দেখছি। তা এখন মানে আমরা 24-এর আন্দোলনে জামাত শিবির তো নিজেদেরকে অবশ্যই উপস্থাপন করছে ভালোভাবে, আপনি নিজেও করছেন নিজেকে। আমার প্রশ্ন হলো যেটা, যে ডাকসু ইলেকশন হয়ে গেল, সামনে যদি জামাত ইসলামী ক্ষমতা চলে গেল ধরলাম, সেক্ষেত্রে আওয়ামী লীগ বিএনপি যেভাবে ব্যর্থ হয়েছে, জামাতের সেরকম কোনো সম্ভাবনা আছে কিনা? বা জামাত সেই সময় ক্ষমতা ধরে রাখার জন্য মানুষ আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারবে, নাকি তারাও বাস্তব পাওয়ার দিকে চলে যাবে? এইটা আসলে এখনো তো জামাত ক্ষমতা আসে নাই, সেটা বলতে পারবো না। কিন্তু একটা বিষয় আমি বলতে পারবো, ধরেন বিএনপি এবং আওয়ামী লীগ তারা তাদের নিজ দলে গণতান্ত্রিক চর্চাটা করে কিনা। আপনি বললেন যে জামাত ক্ষমতা ধরে রাখার জন্য কোনো কিছু করবে না, আমি ওই বিষয়টা নিয়ে বলবো। বিষয়টা হচ্ছে জামাত নিজের দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা করে। জামাত নিজের দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা 100% হচ্ছে তারা এটা ফিল করে। এটা জামাতের হচ্ছে একজন কর্মী হিসেবে, একজন সদস্য হিসেবে এটা আমি এবং ছাত্র রাজনীতি থেকেও আমি দেখে এসেছি। আর তখন তো আমি জামাতে ছিলাম না, ছাত্র রাজনীতিতে একরকম ছিল, কিন্তু আমি জামাতের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার পর থেকে আমি এটা খুব সুস্পষ্টভাবে দেখতেছি যে তারা গণতান্ত্রিক চর্চা করে। যেহেতু দলের মধ্যে তারা গণতান্ত্রিক চর্চা করে, তারা এরকম কোনো কাজ করবে না মানে ক্ষমতাসীন দল হিসেবে তারা গণতন্ত্রের বাইরে যাবে না। কিন্তু জামাত সম্পর্কে কিন্তু একটা কথা আছে যে তারা নিজের গণ্ডির বাইরে কারোর সাথে মিশতে চায় না, মানে এটাকে আপনারা কিভাবে অ্যানালাইসিস করবেন? যদি নিজের গণ্ডির বাইরে না মিশতে, তাহলে আমি কিভাবে জামাতে আসলাম? অবশ্যই আমি তো বিএনপি, আমার বাবা বিএনপি করতেন। এখনো যদি আমার ফ্যামিলি সবাই হচ্ছে, আপনি তো উত্তরে দিয়েছেন, আপনি তো তখন মেডিকেলে ভর্তি হয়েছেন, ওখানে ছাত্র শিবির ছিল। আমি তো ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএনপি। না, ব্যাকগ্রাউন্ড যেটা থাকবে, আপনি তো ওখানে ছাত্র শিবিরের, এখনো আমার সব আত্মীয়স্বজন বিএনপি করে। ওটা না, আপনি যখন মেডিকেলে হোস্টেলে গেছেন, হোস্টেলের আগে তো শিবিরকে আপনি মানে গ্রহণ করতে পারেন না। হোস্টেলে কি গ্রহণ করছেন কখন? তখন তাদের গণ্ডির মধ্যে গেছেন। এটা তো অস্বীকার করার সুযোগ না, আপনি তো তাদের গণ্ডির মধ্যে গিয়ে। মেডিকেল কি তাদের গণ্ডি?
মেডিকেলে তো ছাত্র শিবিরের ওখানে ছাত্রলীগ ছিল। আচ্ছা, ভাইয়া বলতেছিলেন যে ওনাকে রিচ করছে সাথে। না ওটা বলছি না, যে ছাত্রলীগ ছাত্র শিবির দুইটাই ছিল। হ্যাঁ। আপনি তো ছাত্র দলও ছিল। হ্যাঁ, ছাত্র দলও ছিল। আপনি তো ছাত্র শিবিরের গণ্ডির মধ্যে ছিলেন, হ্যাঁ। গণ্ডির মধ্যে থেকে রাজনীতি করেছেন। না 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 না, আমি ছাত্র লীগেরও গণ্ডিতে ছিলাম, ছাত্র শিবিরের গণ্ডিতে ছিলাম, ছাত্র আপনি দলের যে রুম গণ্ডিতে ছিল সেই ছিলাম। রুম তো ছাত্র শিবিরের ছিল। সবার সাথে আমার পরিচয় না, ছিল। কিন্তু আপনি যেখানে থাকতেন আমি যে সেই রুমে ছিলাম, কিন্তু আমাকে তো ছাত্রলীগের রুমের জন্য অফার করা হয়েছে, সিঙ্গেল একটা রুম। Exactly. আমি ফার্স্ট ইয়ার একটা না, ছেলে আমার- ছাত্রলীগের, আমি বলি আপনাকে, ছাত্রলীগের সভাপতি, অ্যাক্টিং সভাপতি আমাকে অফার করতেছে, না, আমার- তোমাকে সবচেয়ে ভালো রুমটা দিব, না, তুমি চলে আসো। আমার উত্তর কিন্তু আমি আপনাকে বলি, আমার- তাদের আমি বলি আপনাকে, শুনেন, তাদের যে উপস্থাপনটা ছিল, তাদের উপস্থাপনটা ছিল হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক, ব্যক্তি কেন্দ্রিক, যে আদর্শটা আমার পছন্দ হয় না। আপনি আমাকে তো বললেন যে তাদের নিজেদের গণ্ডির বাইরে তারা যায় না। যদি নিজেদের গণ্ডির বাইরে না যাইতো, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী এত বড় দল কিভাবে হইলো? এটা তো একজনের আইডিয়া থেকেই ধরেন শুরু হয়েছে, এটা বা বলছি- 10 জনের আইডিয়া থেকে শুরু না, হয়েছে। এটা বলে নিজের গণ্ডি বাইরে, নিজের গণ্ডি বাইরে গেলে তো আপনি গাজী করে ছাত্র শিবির করে ফেলতেন। ওখানে করতে পারেননি কেন? ওইখানে ছাত্র শিবির যারা করতো, আমি ওখানে করি নাই, কে বলছে আপনাকে? আপনি তো বলছেন ওখানে করেন। না, আপনি আমাকে বলতেছেন যে আমি ওখানে করি নাই। হ্যাঁ। ওইটা আমি মনে করছি আমি ওখানে আপনি তৈরি করেন, করেন, সেটা আপনি বলছেন। তো ওখানে করেন আচ্ছা, ছাত্র। না। তার মানে কি ওখানে ছাত্র শিবির যারা আমি আপনাকে করতো- কিন্তু একটা জিনিস বলছি, আপনি খেয়াল করেন। আমি কিন্তু হোস্টেলে ছিলাম। আমি বাবা মারা যাওয়ার পর থেকেই হচ্ছে একদম আমার এসএসসি পরীক্ষা পর্যন্ত আমি হোস্টেল লাইফ। এই সময়টাতে হোস্টেলে তো আপনার কোনো রাজনীতি নেই, হোস্টেল পুরাই হচ্ছে আবাসিকই ছিলাম। তখন আমি এই ছোঁয়াটা পাই নাই, তখন আমি শুধু পেপার পত্রিকায় পড়েছি, জানতাম না। হুম। ছাত্র জামাতের তাহলে- গণ্ডির বাইরে অসংখ্য লোক আছে। দাদা আছে, কিন্তু আপনি তো আমার সাথে মোটামুটি এক জায়গায় আসছেন, যে আপনি যখন মেডিকেলে গেছেন ওখানে ছাত্র শিবিরের গণ্ডির মধ্যে ঢুকিয়ে তো আপনি সংগঠন করছেন। এর আগ পর্যন্ত তো বাসায় থাকা ওই গণ্ডিটা ছাত্র শিবিরের জন্য নির্দিষ্ট ছিল না, বলতে গেলে ওটা ছাত্রলীগের গণ্ডি ছিল। তখন হচ্ছে ছাত্রলীগের রাজ। আমি যখন ছাত্রলীগের গণ্ডির ক্যাম্পাসে মধ্যেও- চান্স পাই, তখন 2009 সালের অক্টোবরে চান্স পেলাম। 10 সাল থেকে আমি জানুয়ারি 16 তারিখ থেকে আমি ক্লাস করি। তখন তো ছাত্রলীগের রাজ সব জায়গায়, যত বড় বড় শোডাউন, তারপর আপনি বলতে চাচ্ছেন- ক্ষমতা, সবকিছু তাদের। আপনারা বলতেছেন জামাত শিবির এখন মোটামুটি গণ্ডির বাইরে বের হয়ে বড় একটা সংখ্যা মানুষকে একত্রিত এখন না, করা- এটা অনেক আগে থেকে। অনেক আগে থেকে। এটা হচ্ছে আপনি জানেন না কি। আচ্ছা, আমার জানার ভুল হতেই পারে। জি, জি। আচ্ছা, এবার শেখ মুস্তাফিজ, প্রাইভেট ইউনিভার্সিটির আন্দোলনের যে স্টেক ছিল, এটা আমি নিজেও স্বীকার করবো যে প্রাইভেট ইউনিভার্সিটি নর্থ সাউথ আর এই সাইডে ইস্ট ওয়েস্ট, হ্যাঁ, ইউআইইউ কানাডা ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিগুলো যদি নেমে আসলো, আইইউবি, হ্যাঁ, সবাই তারা বলবে। যদি একযোগে না নামতো, Yeah. আন্দোলন কিন্তু ওখানে স্থগিত হতো, এটা আমরা Same সবাই way. বুঝি। কিন্তু তারপর কোথায় যেন আমার মনে হয়েছে যে সরকারের বিভিন্ন প্রোগ্রামে বা সরকারের পলিসি মেকিং এ হুম, আপনাদেরকে সাইডে বসানো হয়েছে, মানে বা রাখাই হয়নি, হ্যাঁ, এটা একটা। এবং এইটার পিছনে কিন্তু ঢাকা ভার্সিটির যারা নেতৃত্বদানকারী ছিল হুম, তারা মোটা দাগে দায়ী। আমার কাছে যেটা হচ্ছে ফেসবুকে আসছে, এটা তো সত্য। এটা যদি সত্য হয়ে থাকে, সেটা সত্য। আপনারা প্রাইভেট ইউনিভার্সিটি কেন সরকারের আপনাদের অধিকারটুকু আপনারা প্রতিষ্ঠা করতে পারবেন না? আমরা ফর্মালি যতটুকু সরকারকে অ্যাওয়ার্ড করা, জানানো, আমরা জানিয়েছি। সরকারও এটা নিয়ে খুব একটা মাথা ব্যথা দেখায়নি। এখন ভাই, আমি এই জিনিসটা প্রাপ্য, আপনার কাছে যেটা আছে আপনি দিচ্ছেন না, আমি তো জোর করে নিতে চাই না। আপনাকে আমি ফর্মালি জানিয়েছি, আপনি করেন নাই, তা আমার তো নিজের সেলফ রেসপেক্ট আছে। আই হ্যাভ মাই ওন সেলফ স্টিম, সো ওয়াই শুড আই আস্ক ইউ ফর টুয়াইস when I'm আর already বিএনপি proud? যদি আপনাদেরকে আশ্বাস দেয় যে আমরা ক্ষমতায় গেলে আমরা আপনাদের প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এই জায়গাটাই দেখতে চাই, তো সেক্ষেত্রে আপনার বিএনপিকে বিশ্বাস করবেন? না না, বিএনপিকে বিশ্বাস করার সুযোগ নেই। কারণ যে দল অভ্যুত্থানের 1 বছর পরে এমন একটা মুক্ত অঙ্গনে রাজনীতি করার সুযোগ পেয়েও নিজেদেরকে সংশোধন করতে পারেনি, তাদেরকে বিশ্বাসের প্রশ্নই তো আসবে না। আর আরেকটা কথা বলি, অ্যাজ এ হিউম্যান বিং আমি মুসলিম, আই হ্যাভ মাই ওন আইডিওলজি। বিএনপি যদি ভুল সংশোধন করে, লেট মি টেল মানুষ তো ভুল করতেই লেট পারে। মি টেল ইউ ওয়ান থিং, সব ভুলের তো হয় না, কিছু ভুলে শাস্তি পাওয়ার পর ক্ষমা হয়। শাস্তি পাবেন, তারপর ক্ষমা হবে, এর আগে কিন্তু ক্ষমা করা হবে না, তাকে নিয়ম আছে। এখন বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান, চার্লি কার্ক, হ্যাঁ চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চান। চার্লি কার্ক, সে একজন সাতিমে রাসূল, গোস্তাকে রাসূল, আল্লাহ রাসূলের সামনে সে বেয়াদবি করেছে, বারংবার করেছে। এবং গাজায়, ফিলিস্তিনে যে নির্মম গণহত্যা চালানো হয়েছে, সেই গণহত্যাকারী সমর্থনকারী, গণহত্যাকে সমর্থন করে, যে এই নিয়ে প্রোগ্রাম করে এবং বিশ্বকে এই হামাসকে দায়ী করে, তারা প্রতিরোধ করে, নিষ্পাপ শিশু এবং নারীকে হত্যা করে, বৃদ্ধকে অবালবালিতাকে হত্যা করে, তাদেরকে যে সমর্থন করে, তার মৃত্যুতে নেতানিয়াহু স্ট্যাটাস দেয়, সেও স্ট্যাটাস দেয়। আমরা তো ভাই এই গণতন্ত্র, এই ইসলামতন্ত্র দেখতে চাই না। আপনি হিউম্যান বিইং, আপনি মুসলিম, আপনার একটা আদর্শ আছে না? আপনি পলিটিক্যাল আইডেন্টিটি আপনার হতে পারে জামাত, বিএনপি, যেটা ইচ্ছা হতে পারে, কিন্তু আপনি তো এতটুকু বুঝবেন
যে গাজায় যে গণহত্যা হচ্ছে সেটাকে যে সমর্থন করে, তার মৃত্যুতে আমি এই শোক প্রকাশটা করতে পারি না? তাহলে নেতানিয়াহু যেটা করলো আপনিও সেটা করলেন, মানে হার্ট ফুল অফ পেইন। আপনি এটাকে তাহলে এই জিনিসটা আমার নলেজে আসছে, নেট স্ট্র্যাটেজি এটার জন্য না বিএনপিকে খুব বড় রকমের প্রস্তাবিত এই জিনিসটা আমার নলেজেও আসছে, কিন্তু অনলাইনে ওনার এগেইনস্টে মানে এই জিনিসটি লিখবে এরকম আর্টিকেল কিন্তু আমার চোখে আসতেছে। চোখে এটা আসতেছে কারণ কি? মিডিয়া সরবভাবে কাজ করা উচিত ছিল। ফেসবুক তো সোশ্যাল মিডিয়া তো ওপেন হ্যাঁ, ফিল্ড, এখানে যে যার মতো এখানে মত কেন প্রকাশ করতে পারে। এখানে কেন এই জিনিসটা লেখা হচ্ছে না? আপনাদের বিভিন্ন ফোরাম আছে, হ্যাঁ। ইউনিভার্সিটিতে লাখ লাখ হ্যাঁ। স্টুডেন্ট আছে, হ্যাঁ। তারা এই জিনিসটাকে কেন নোটিস করছে? ভাই আমি বলবো সিংহভাগ আমরা যারা ছাত্র আছি আমরা সচেতন নাগরিক আছি, আমরা আমাদের থেকে জানিয়েছি। দেখেন গাজায় যে গণহত্যা না, হচ্ছে, এটা জানলে তো হবে না, এটা তো লিখতে হবে। আমরা আমাদের জায়গা থেকে ভাই যতটুকু করার করেছি। কিন্তু যে কারণে এখন মেইন স্ট্রিম মিডিয়ার দায়িত্ব ছিল এই জিনিসটাকে ফলো করা, আর আমরা তো দেখেন আন্দোলন তো মেইন স্ট্রিম মিডিয়া ফলো করেনি, তারপর তো জুলাই আন্দোলন হয়েছে। তাহলে আপনারা এই জিনিসটা সোশ্যাল মিডিয়াতে কেন ফোকাস করতে পারছেন না? আমরা যথেষ্ট করেছি, আমরা এখনো করতেছি। প্রতিদিন এটা নিয়ে আলোচনা হচ্ছে যে উনি কিভাবে এটা করতে পারলেন। এটা তো কোনো ভাই মানে সিলি ইস্যু না, ইটস এ মেজর। এটা তো অবশ্যই বড় issue। হ্যাঁ, কিন্তু উনি এই যে কাজটা করলেন, এখন আমি ওনার দলকে কিভাবে, একজন নেতা যদি এই কাজ করে আমি কিভাবে তার প্রতি আশ্বস্ত হব? তিনি আমাকে একটা ইশতেহার দিল, না মেনে নিব? আচ্ছা, ওনার কাছে শুনলাম এখন জামাতের অবস্থান কি? বিএনপির তারেক রহমানের অবস্থান মানে তো বিএনপির অবস্থান। কিসে জামাতের অবস্থান কিসে? এই যে যারা গাজার হত্যার সাথে জড়িত তার মধ্যে তাদের একজন নেতিবাচক বা ইতিবাচক ধারণা, তাদের ব্যাপারে ইতিবাচক লিখছেন, ইসরায়েলের ব্যাপারে। আমি যদি খোলাখুলি বলি, এখন এই ব্যাপারে জামাতের অবস্থান কি? জামাতের অবস্থান তো ক্লিয়ার। জামাত তো শুরু থেকেই হচ্ছে ফিলিস্তিনের পক্ষে হচ্ছে বিভিন্ন মানে প্রোগ্রাম করে আসতেছে, সবসময় বিবৃতি দিয়ে আসতেছে। কিন্তু ওটা না, তাদের ওইটা না, সবাই বিএনপি যে একটা অবস্থান নিল, এটার এগেইনস্টে জামাত কি মানে অবস্থান? জামাত তো নিন্দা জানিয়েছে, তাদের নিন্দা জানিয়েছে। বিএনপির হচ্ছে মানে বিএনপি ধরেন বিবৃতি দিয়েছে, জামাত হচ্ছে সেই তাদের চিন্তাধারাটাকে জামাত নেতিবাচক হিসেবে দেখেছে। এটা জামাতের মতো বিবৃতি দিয়েছে। কি লিখছে বিবৃতি? মানে আমি আপনাকে এখন পুরোপুরি মানে বলতে পারবো না। তারা একটা নিন্দা জানিয়েছে, তারা নিন্দা জানিয়েছে। আচ্ছা, এখানে আপনার আরেকটা কোশ্চেন করি, আমরা কিন্তু প্রোগ্রাম শেষ পর্যায়ে চলে এসেছি, যে এটা হয়তো আবার আমি খারাপ হতে পারি অনেকের কাছে, তারপরেও করে ফেলি। সেটা হচ্ছে যে আপনারা তো চান না যে আওয়ামী লীগ ভোটে আসুক, ঠিক আছে না? কি হিসেবে, জামাত হিসেবে নাকি সাধারণ জনগণ? আওয়ামী লীগ নৌকা প্রতীকে ভোটে আসুক, এটা তো মানে আপনারা চান কি না। হিসেবে চান আপনারা? বলতে কাকে বোঝাচ্ছেন? জামাত তো চান না আওয়ামী লীগের ভোটে আসুক। জামাত তো ধরেন আমি জামাত, একই সাথে জামাত আমি আবার দেশের নাগরিক। আমি হচ্ছে জামাত হিসেবে ফিল করি হচ্ছে আওয়ামী লীগ হচ্ছে বিচারের মধ্যে দিয়ে আসতে হবে। আর নাগরিক হিসেবে যদি বলেন, আমি তার আওয়ামী লীগকে চাই না। আচ্ছা, এখন আপনি নাগরিকটা ধরে নিলাম, আপনি নাগরিক, হ্যাঁ, আপনি যেটা বললেন আপনার কথার মতোই ধরলাম। তো এখন আপনারা তো পিআর পদ্ধতির জন্য অলরেডি একটা জোটবদ্ধ বা যুগপথ আন্দোলন দিকে যাচ্ছেন, পরিষ্কার এটা। তা আপনাকে একবার যেন মনে হয় না যে আমি আওয়ামী লীগকে ভোটে অংশ নিতে দিব না, এটার থেকে তাকে অংশ নিতে দিয়ে তাকে কত পার্সেন্ট মানুষ চাই সেটা অবজার্ভ করার কোনো চিন্তা কি আপনাদের মাথায় এসেছে? এমন তো হতে পারে যে আওয়ামী লীগ অংশ নিয়ে 20% ভোট পেল, হতে পারে, আমি ধরতেছি, তাহলে 10%ই পেল, ভোট পাচ্ছে তো। তাহলে আপনি যদি তাদেরকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ না দেন, তাহলে তাদের যে ভোটারগুলো আছে তারা কি করবে? জামাতের আওয়ামী লীগের ব্যাপারে তো জনতার রায় আগে দিয়ে দিচ্ছে, গণঅভ্যুত্থানের দিনই দিয়ে দিচ্ছে। 100% মানুষ যদি গণঅভ্যুত্থানে অংশগ্রহণ না করে, এই রায়টা 71 সালে আপনাদের ব্যাপারেও দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে আমাদের ব্যাপারে? জামাতের বিষয়ে 71 সালে কি দেওয়া হয়েছে? 71 সালে আপনারা তো স্বাধীনতার বিপক্ষে ছিলেন। দেশ বিভাজন চায় না। দেশ বিভাজন মানে কি? স্বাধীনতার বিপক্ষে না, স্বাধীনতার বিপক্ষে না, দেশ বিভাজন চায় না। তারা কি দেশ স্বাধীন হওয়ার পরে এই দেশে রাজনীতি করতেছে না? তারা কি এই দেশে এই দেশে যখন রাজনীতি করতেছে, তারা কি এই দেশের ধরেন সংবিধান পরিপন্থী বা এই দেশের আইন শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ জামাত করছে? আমি বলি, আপনি আমাকে বলেন ভাই, আমি আপনাকে প্রশ্ন করি, জামাত আপনি যে 71-এর কথা বলতেছেন, 71-এর পরে দেশ গঠন হওয়ার পরে জামাত কি দল হিসেবে বা জামাতের কোনো লোকজন মানে এরকম আপনি প্রমাণ দেখাইতে পারেন দেশ বিরোধী কাজের সাথে সম্পৃক্ত ছিল? তাহলে বারবার কেন দেশ বিরোধী বলেন? এখানে জামাত হচ্ছে তখন পাকিস্তানের বিভাজন চায়। এখন আচ্ছা, আপনার কথা কেন চায় না এটাও বলেন। না, ভারতীয় আধিপত্যের জন্য। আমরা তাহলে কেন চব্বিশে বললাম যে দিল্লি ঢাকা কেন? কারণ আমরা 54 বছর পরে দিল্লির আমি জেএনজি বলতে অনেকে বলতে দেখছি জামাত যেটা 71-এ বুঝছে সেটা আবার 24-এ যাবে। আমি আপনার কথা কোয়ার্ডিনেশন জানছি যে 71 সালে তো একটা গেছে,
এত বেশি তাহলে আওয়ামী লীগ দোষ করছে, আওয়ামী লীগ টপ টু বটম তো দোষ করেনি। আওয়ামী লীগের তো অনেক মানুষ আছে যারা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে বিপক্ষে দাঁড়িয়েছে, বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে আন্দোলন ছিল, এবং সার্জিস বলেন, তারপরে হাসনা বা আক্তার, এরা সব তো অ্যাকচুয়ালি ছাত্রলীগের আন্ডারে ছিল এবং অ্যাক্টিভিটি করে এসেছে। তারা এখন পরবর্তীতে ওই অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ায় পাল্টা দল গঠন করছে, এটাই তো ইতিহাস। এখন আমরা যে 15-20 বছর পরে আওয়ামী লীগ যদি আবারও রাজনীতি করতে আসে যে না আমাদের ওই সময়কার নেতারা ভুল করছিল, আমরা ভালোভাবে সুন্দর একটা ভবিষ্যতের জন্য ভালো রাজনীতি করতে চাই, সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি হবে 15 বছর পরের সিনারিও করেন? আচ্ছা বলি, 15 বছর পরে, হিসাব 15 বছর পরে না আপনি এখন আগে আমি আপনাকে বলি, এখন হচ্ছে আওয়ামী লীগ বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আমাদের দেশে। এখন বলি আপনাকে, শুনেন আমার কথাটা বলেন, আমি আপনার অ্যান্সারের মধ্যে আসতেছি। আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। আওয়ামী লীগকে হচ্ছে ধরেন আপনি 15 বছর পরে আসবে না, মর্নিং শোজ দাবি একটা কথা আছে না, হ্যাঁ আওয়ামী লীগকে যে মানুষ নির্বাচনে আসতে দিবে, প্রথম যে আওয়ামী লীগের ভুল বা অপরাধের হচ্ছে তাদের তো বিচার 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 করতে হবে। একটা 15 বছর পরে যে আপনি দেখতেছেন তারা আসবে, আপনি কি এখন পর্যন্ত তাদের মধ্যে আত্মশুদ্ধির কোনো লক্ষণ দেখেছেন? আমি তো এই 15 বছর পরে না না, আমি বলি আপনি তাদের একটা সিঙ্গেল লোক আমি তাদের দুঃখ প্রকাশ করেছে আন্দোলনের জন্য। এখনকার কোনো অ্যাক্টিভিটিস আমি বিচার তো অনেক পরের বিষয়, অপরাধ স্বীকার করা তো পরের বিষয়। আওয়ামী লীগ এখনকার কোনো অবস্থানের কথা আপনি- আমি বলি, আমি আপনার- বলছি 15 বছর পরে যদি আওয়ামী লীগ আসে, আপনার প্রতি আমার পরামর্শ থাকবে, আওয়ামী লীগের কেউ হচ্ছে অপরাধের জন্য ক্ষমা চাইলো কিনা, আওয়ামী লীগের কেউ এই দেশে এসে বিচারের সম্মুখীন হইলো কিনা সেই খোঁজ নেন। ইভেন আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা না আসবে সেই খোঁজ আপনার নেওয়ার দরকার না, আমি এটা মনে করি। ভাই ক্ষমা চাও তো দূরের কথা, তারা গণহত্যাকে জাস্টিফাই করে, হ্যাঁ আগে তারা আরো বদলা নিবে। হ্যাঁ তারা বদলা নিবে, তারা তাহলে আমি কি তাদের কয় পার্সেন্ট ভোট থাকলো কি থাকলো এগুলো নিয়ে কেন কথা হচ্ছে? এখন ওরা কোন আদর্শে রাজনীতি করে ফিরেছে এটা বলেন। আমরা চাই আগে বিচার হবে, পরে যা হবে তারা সবকিছু ফেস করবে, তাদের সবকিছু তো face বিচার করতে হলে তো হবে। দল শেষ, আপনি এটা বুঝতেছেন না? তাদের যে তাদের সবকিছু face বল করতে হবে। সব তো শেষ হয়ে যাবে বিচার, হ্যাঁ। সুষ্ঠু বিচারটা করেন। আমরা নির্বাচন তো অনেক পরে বিষয়, এটা তো হ্যাঁ কোনো আগে বিষয়ই না। বিচার হবে তারপর কথা। আচ্ছা আমরা প্রোগ্রামে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি প্রজন্ম আলাপনের আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভবিষ্যতে আরেকটি পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি রায়হান হাসান, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।